হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামিউল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল মনের জানালার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যদিও সবার মন খারাপ, কারণ মার্কেট খুব ভালো যাচ্ছে না, বাট তারপরেও আপনাদের সামনে আসলাম একটু মতামত শেয়ার করার জন্য, হয়তো আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, প্রথমত হচ্ছে যে টাইপস অফ মার্কেট প্লেয়ার, অর্থাৎ একটা মার্কেটে কত ধরনের ইনভেস্টর থাকে বা কত ধরনের প্লেয়ার থাকে, সবার রোল, ক্যারেক্টার এবং এক্সপোজার, এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে শেয়ার মার্কেট আসলে কি, এবং এখান থেকে আমরা কি পেতে পারি, এবং কারা অ্যাকচুয়ালি এখানে এঙ্গেজ হওয়া উচিত, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর লাস্টে 2 থেকে 3টা বা 4টা স্টক নিয়ে কথা বলবো, যেগুলো আসলে এই ডাউন ট্রেন্ড মার্কেটের ভিতরেও প্রাইস ধরে রাখতে পেরেছে এবং ভালো পটেনশিয়াল দেখা যাচ্ছে। আর হয়তো মার্কেট ভালো হয়ে গেলে এই শেয়ার গুলোই আগে বাড়বে, আগে প্রাইস মুভ করবে। তো সেগুলো নিয়ে আলোচনা করব, আশা করি সাথেই থাকবেন, এবং আমার মনে হয় যে আপনাদের জন্য হেল্পফুল হবে। তো প্রথমত আমরা আলোচনা করি, চলেন, মার্কেটে স্টেক হোল্ডার কারা কারা। সো আমার জানা মতে বা আমি যতটুকু অ্যাসেস বা রিসার্চ করে পেয়েছি, এই মার্কেটে, শেয়ার মার্কেটে, মার্চেন্ট ব্যাংক, ইনস্টিটিউশনাল ইনভেস্টর যেমন ইন্স্যুরেন্স কোম্পানি বা অন্যান্য মাইক্রো ক্রেডিট কোম্পানি অথবা আরো অন্যান্য সব ধরনের ইনস্টিটিউশন, তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারে। তো ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ব্রোকারেজ হাউস অনার বা যারা মেম্বার, যারা ডিএসসির মেম্বার বা স্টক এক্সচেঞ্জের মেম্বার, ব্রোকারেজ হাউসের অনার, তারা বড় বিনিয়োগকারী। এবং তারা আসলে এই যে মেম্বার হয়েছে, ব্রোকারেজ হাউস খুলেছে, বিকজ তারা আগে নিজের শেয়ার বিজনেস করত, বা তাদের নিজের বিজনেসটাকে ফ্যাসিলিটেট করার জন্যই তারা আসলে হাউজের ওনার। পরবর্তীতে সেই হাউজের মাধ্যমে তারা অন্যান্যদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে বা বিজনেস করার সুযোগ করে দিচ্ছে আর কি। ডিরেক্টর, যতগুলো কোম্পানি মার্কেটে লিস্টেড আছে, সবগুলো কোম্পানির ডিরেক্টর আছে, এবং তারা ভালো পরিমাণে শেয়ার হোল্ড করে, এবং মাঝে মাঝে তারা কেনাবেচা করে, এবং তারা কিনলে বা বিক্রি করলে বিগ অ্যামাউন্টের কেনাবেচা করে। মিউচুয়াল ফান্ড, মার্কেটে যতগুলো লিস্টেড মিউচুয়াল ফান্ড আছে, মোর দেন 30 বা তার থেকে বেশি, সবগুলো মিউচুয়াল ফান্ড এই মার্কেটে শেয়ার কেনাবেচা করে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আমাদের এই মার্কেটে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আছে, যেমন রেস ক্যাপিটাল বা আরো অন্যান্য যে ক্যাপিটাল গুলো আমরা দেখি, অ্যাসেট ম্যানেজমেন্ট, গ্রামীণ ক্যাপিটাল, তো মার্কেটে যতগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তাদের এই মার্কেটে বিগ এক্সপোজার আছে বা বিগ ইনভেস্টমেন্ট আছে। এসএমই ইনভেস্টর, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ইনভেস্টর, ছোট ছোট কিছু গ্রুপ আছে, যেমন আমরা সমবায় সমিতি বলি আর কি, সমবায় সমিতি অথবা অন্যান্য সমিতি টাইপ কিছু আছে, তারাও আসলে এই মার্কেটে বিনিয়োগ করে। এবং সবশেষে যেটা, সেটা অ্যাকচুয়ালি আমরা আমরা হচ্ছে স্মল ইনভেস্টর অথবা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, স্মল না ঠিক, ইন্ডিভিজুয়াল ইনভেস্টর। কারো এক্সপোজার বেশি, কারো এক্সপোজার কম, বাট আমরা আসলে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, এবং মার্কেটে সবচাইতে বেশি আহ লাইক বেশি অংশের শেয়ার যারা ধারণ করে, তারা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর। কথিত আছে 15 লাখ, বাট এই সংখ্যাটা জাস্টিফাই করতে হবে, বিকজ অনেকেরই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ইভেন 50টা পর্যন্ত বিও অ্যাকাউন্ট আছে। তো যদি আমরা মানুষ হিসেবে কনসিডার করি, তাহলে কতগুলো মানুষ এখানে আসলে আছে, এটা হিসাব করতে হবে। তো 15 লাখ যে সংখ্যাটা বলা হয়, এটা বিও অ্যাকাউন্ট, নট ইন্ডিভিজুয়াল। ওকে, তো আমরা একটু আলোচনা করি মার্চেন্ট ব্যাংক কি। মার্চেন্ট ব্যাংক আসলে প্রথমত তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের মেম্বারশিপ কিনেছে, তারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদেরকে ফেসিলিটেট করে বা সুযোগ করে দেয়। দ্বিতীয়ত, তারা নিজে ইনভেস্ট করে, তারা নিজে এই মার্কেটে ইনভেস্ট করে মার্কেট থেকে ইনকাম করে। এবং এই মার্চেন্ট ব্যাংক এরা আসলে আম, আমাদের যত ধরনের বিনিয়োগকারী মার্কেটে আছে, তার ভিতর থেকে সবচেয়ে বেশি ইনফরমেশন রাখে,
সবচেয়ে বেশি মার্কেটে এঙ্গেজ এবং মার্কেট নিয়ে অনেক বেশি তারা রিসার্চ করে। ইনস্টিটিউশনাল ইনভেস্টর যেমন অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, অথবা ফাইন্যান্স কোম্পানি আছে, অথবা অন্য যে কোনো কোম্পানি, তাদের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আছে। তারা যখন কোনো শেয়ারকে পোটেনশিয়াল মনে করে বা তাদের কাছে কোনো ইনসাইড নিউজ থাকে আগে থেকেই, তারা আসলে সেই শেয়ারটা কিনে রাখে। এবং যখন শেয়ারটা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের প্রাইস ইনক্রিজ করে, তখন তারা সেটা বিক্রি করে দেয়। ব্রোকারেজ হাউস ওনার, এদের সমিতি আছে, নিজেরা শেয়ার কেনে। আবার আহ লাইক মাঝে মাঝে এনারা গ্রুপ করেও শেয়ার কেনা বেচা করে। সো এরা একটা বড় মার্কেটের পার্টিসিপেন্ট। ডিরেক্টর যেটা বললাম, ডিরেক্টরের আসলে বেশিরভাগ কোম্পানির একটা নির্দিষ্ট কিছু রুলস আছে যে একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার হোল্ড করতে হয় টু বিকাম এ ডিরেক্টর। তো তারা আসলে প্রথমত ফাউন্ডিং অন্টারপ্রেনার। দ্বিতীয়ত হচ্ছে যে তারা শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে, টাকা রেইজ করে সেই টাকাতে বিজনেস করে। এবং মাঝে মাঝে তারা তাদের টাকার প্রয়োজনে শেয়ার কেনা বেচা করে। সো তারা আসলে বিগ ইনভেস্টর এবং মার্কেট মেকারদের মধ্যে ভালো রোল প্লে করে। মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড জনগণের কাছ থেকে ফান্ড সংগ্রহ করে একটা ফান্ড তৈরি করে। সেই ফান্ড এই মার্কেটে বিনিয়োগ করে, এবং এই মার্কেটে বিনিয়োগ করে এই মার্কেট থেকে তারা টাকা ইনকাম করে। আর ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, এই ইনভেস্টর গুলোর মধ্যে অনেক বড় বড় ইনভেস্টর আছে যারা অনেক টাকা, 300 কোটি, 400 কোটি, 500 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। আবার অনেকে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, তারা আসলে এই মার্কেটে পার্টিসিপেট করে। তো আমার এখানে একটা কথা, সেটা হচ্ছে যে শেয়ার মার্কেট এখানে এটা একটা মার্কেট, এবং এখানে অনেক ধরনের স্টেক হোল্ডার এঙ্গেজ। যেমন 15 লাখ ভিউ অ্যাকাউন্ট, হয়তো সেখানে 12 থেকে 15 লাখ বা 14 লাখের মতো মানুষ আছে। এবং এই মানুষগুলোর একটা ফ্যামিলি আছে। সেখানে ধরেন প্রতিটা ফ্যামিলিতে যদি 4 জন 5 জন করে আমরা হিসাব করি, এখানে মোটামুটি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি 60 লাখ পিপল আছেন এইভাবে। যদি আমরা ইনস্টিটিউশনাল গুলোর কথা ভাবি, যেমন ব্যাংক, ব্যাংক মার্কেটে এঙ্গেজ আছে। তো বাংলাদেশে 40টা ব্যাংক আছে। এই 40টা ব্যাংকের প্রতিটা ব্যাংকে মোটামুটি 100 থেকে 500, 1000, 2000 পর্যন্ত এমপ্লয় আছে প্রতিটা ব্যাংকের। এবং সেই এমপ্লয়ীদের ফ্যামিলি আছে। আমরা যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা মার্চেন্ট ব্যাংকের কথা বলি, অথবা অন্যান্য কোম্পানির কথা বলি, তো সবকিছু মিলেই এখানে অনেকগুলো ফ্যামিলির জড়িত। এখানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অনেকগুলো ফ্যামিলি এখানে জড়িত। এটার জন্য এসিসি আছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ ব্যাংক আছে, তারা আসলে এই এই জিনিসগুলো টেক কেয়ার করে, তত্ত্বাবধান করে। তো সবকিছু মিলেই এটা একটা মার্কেট, এটা চলে যাবে না বা শেষ হয়ে যাবে না। আর এটা কখনো জিরো হয়ে যাবে না। ব্যাপারটা এরকম, হয়তো কম বেশি হতে পারে, কখনো বাড়বে কখনো কমবে, ফ্লাকচুয়েশন থাকতে পারে, কিন্তু এটা কখনো জিরো হয়ে যাবে না। তো এইটা হচ্ছে টাইপস অফ ইনভেস্টর। তো আমি আপনাদেরকে বলবো যে এই মার্কেটে যখন ইনভেস্ট করতে আসবেন, আপনাদের আসলে লক্ষ্য ঠিক করবেন, আপনি কি এখানে আপনার প্রতিদিনের যে চাল ডাল বাজার খরচ যেটা, এটা করার জন্য এখানে আসতেছেন, নাকি আপনার লাক্সারি কোনো কিছু, যেমন গাড়ি কিনতে চান বা বাড়ি কিনতে চান, অথবা আরো তার থেকে বেশি কিছু করতে চান, এরকম কিছু করতে আসতেছেন। আমি সাজেস্ট করব, যারা আসলে মনে করেন যে যাদের অন্য কোনো পেশাতে এঙ্গেজ না, এই এই বিজনেস করে, শেয়ার বিজনেস করে আপনাদের ফ্যামিলিকে ফিড দিতে চান, এই শেয়ার বিজনেস করে আপনাদের ফ্যামিলি চালাতে চান, আমি দয়া করে আপনাদেরকে বলি এই মার্কেট আপনাদের জন্য না। যারা এই শেয়ার মার্কেটে বিজনেস করে ফ্যামিলির জন্য চাল কিনতে চান, তেল কিনতে চান, লবণ কিনতে চান, প্রতিদিনের যে বেসিক রিকোয়ারমেন্টটা, এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে চান, তাহলে আমি বলবো যে এই মার্কেট আপনাদের জন্য না। এখানে এই মার্কেটে বিজনেস করতে হলে এটা একটা সেকেন্ডারি পেশা, এটা প্রাইমারি পেশা হতে পারে না কখনো। শেয়ার মার্কেটে ট্রেড করা বা আমি শেয়ার মার্কেটে ট্রেডার, এটা কখনো প্রাইমারি পেশা হতে পারে না। আর যদি এটাকে আপনি প্রাইমারি পেশা হিসেবে নিয়ে থাকেন, তাহলে আসলে ওই যে আপনি লস করবেন, বাসায় আহ, খারাপ অবস্থায় থাকবেন। এটা কন্টিনিউয়াস। হয়তো
2 মাস ভালো থাকবেন, 3 মাস খারাপ থাকবেন, ব্যাপারটা এরকম। তো আমার সাজেশনটা হচ্ছে যে যারা আসলে অন্য কোনো পেশায় এঙ্গেজ, চাকরি করেন, অন্য কোনো বিজনেস আছে, অন্য অন্য কোনো এক্সপার্ট, তাদের কিছু টাকা পয়সা আছে, তারা আসলে ব্যাংকে টাকা রাখতে চান, কিছু অংশ টাকা শেয়ার মার্কেটে রাখতে পারেন, বা যেটা আপনার মনে বেশিরভাগ টাকা শেয়ার মার্কেটে রাখতে পারেন। এইখানে হিসাব করে, ক্যালকুলেশন করে, বুঝে শুনে ভালো স্টকে বিনিয়োগ করলে বছর শেষে বা 2 বছর শেষে একটা ভালো রিটার্ন উইথ ডিভিডেন্ড উইথ ক্যাপিটাল গেইন আপনি পেতে পারেন। কারণ এই মার্কেটেই অনেক স্টক আছে যে স্টক গুলো কিনে রাখলে ভালো ডিভিডেন্ড পাওয়া যায়, ভালো গেইন পাওয়া যায়। যেমন আমি যদি ওরিয়নের কথা বলি, ওরিয়ন ইনফিউশন শেয়ারটা দেখাচ্ছি। সো আমরা যদি ওরিয়ন ইনফিউশনের চার্টটা দেখি, দেখেন এখানে একটা প্রায়, এখানে একটা অনেক বড় প্রাইস হাইক হয়েছে। এই জায়গাতে 73 টাকা প্রাইস ছিল, 73 টাকা প্রাইস, সে শেয়ারটা 800 বা 900 টাকা পর্যন্ত উঠেছে। তো ব্যাপার হচ্ছে যারা এই শেয়ারটা কিনে ধরে রেখেছিল, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করেছিল, তারা কিন্তু ভালো রিটার্ন পেয়েছে। এখন আপনি শেয়ার প্রাইস বাড়তেছে দেখে এই জায়গায় গিয়ে শেয়ার কিনলেন, তারপর থেকে কমতে শুরু করলো আর কান্নাকাটি শুরু করলেন, তাহলে আপনাকে বাঁচানোর কেউ নাই। কেউ নাই, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এখানে শেয়ার কেনার আগে আপনাকে ভাবতে হবে যে এই শেয়ারটা 2 মাস আগে বা 3 মাস আগে 100 টাকায় ছিল, সেটা আজকে মার্কেটে 900 টাকায় বিক্রি হচ্ছে। তো আপনি কেন কিনবেন এই শেয়ার? তো যাই হোক, এটা একটা এক্সাম্পল। তো আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, যারা মার্কেট থেকে, এই মার্কেটে বিজনেস করে বা ট্রেড করে যারা প্রতিদিনের যে বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল করতে চান, তাদের জন্য আসলে এই মার্কেটটা না। আর এই যে মার্কেট পড়ে বা মার্কেট ফল করে, এই গ্রুপটার কারণেই ফল করে, তাদের তো মাস শেষে একটা টাকা বের করতে হয়, মাস শেষে একটা টাকা তাদের পকেটে আসতে হয়, বিকজ তারা আসলে তাদের ফ্যামিলিকে ফিড দিতে চায়। তো যখন এই সেল প্রেসারটা চলে আসে, বিকজ মার্কেটে এমনিতে লিকুইডিটি ক্রাইসিস আছে, তার ভিতর থেকে যদি কিছু মানুষ টাকা বের করে নেয়, তাহলে তো মার্কেটের ক্যাপিটাল কমে যাবে। এনিওয়ে, আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, যারা সেকেন্ডারি পেশা হিসেবে এটাকে নিতে চান, যাদের টাকা পয়সা আছে, ফ্যামিলি ফিড বা ফ্যামিলির বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য অন্য কোনো পেশা অলরেডি আছে, তারা এই মার্কেটে বিজনেস করেন, এবং মার্কেটে বিজনেস করে আপনারা গাড়ি কেনেন। আপনার গাড়ির টাকা ইনকাম করতে চান, শেয়ার মার্কেটে বিজনেস করেন। 2 বছর, 3 বছর, 4 বছর ওয়েট করেন, ভালো একটা ক্যাপিটাল গেইন করেন, করে গাড়ি কেনেন। এরকম 2-3 বছর বিনিয়োগ করে রাখেন, ভালো একটা টাকা গেইন করে বাড়ি কেনেন। কিন্তু আপনি প্রতিদিন চাল কিনবেন, ডাল কিনবেন, তেল কিনবেন, লবণ লবণ কিনবেন, এটার জন্য শেয়ার মার্কেট না। এনিওয়ে, এটা আপনাদের উপরে আমি জাস্ট একটু ধারণা দিলাম যে আসলে কাদের এই মার্কেটে এঙ্গেজ থাকা উচিত। আর বাইরের দেশের শেয়ার মার্কেট গুলোতে টোটাল পপুলেশনের মোটামুটি 10%, 20%, 30%, ইভেন আমেরিকাতে 50% পর্যন্ত মানুষ শেয়ার মার্কেটে এঙ্গেজ। তাদের মার্কেটটা ডেভেলপ মার্কেট, এবং সেটা ট্রান্সপারেন্ট মার্কেট। ম্যানিপুলেশন এতটা বেশি হয় না, ওখানেও ম্যানিপুলেশন আছে, ম্যানিপুলেশন এতটা বেশি হয় না। কিন্তু বাংলাদেশের স্টক মার্কেট ছোট্ট একটা মার্কেট, এইখানে লাইক 2-4 জন মিলে একটা গ্রুপ করেই শেয়ার মার্কেট ম্যানিপুলেট করতে পারে, যেটা অতীতে হয়ে আসতেছে এবং রেগুলারলি এটা হয়ে আসতেছে। এনিওয়ে, তো এখানে আপনাকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে গেলে আপনাকে অনেক ধরনের ইনফরমেশন রাখতে হবে। কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানি বিজনেসে আছে কিনা, কোম্পানি বন্ধ হয়ে গেছে কিনা, কোম্পানির আর্নিং পার শেয়ার, কোম্পানি ডিভিডেন্ড দেয় কিনা, অনেক বিষয় খেয়াল করতে হবে। এই মার্কেটে এমন অনেক কোম্পানি আছে যে কোম্পানি বন্ধ হয়ে আছে, তাদের ফ্যাক্টরি চলে না, অথচ সেটা ট্রেড, রেগুলার ট্রেড হচ্ছে, প্রাইস বাড়তেছে, প্রাইস কমতেছে, অনেক মানুষ শেয়ার কিনতেছে, কিন্তু ওই কোম্পানির অস্তিত্ব নাই। এরকমও শেয়ার মার্কেটে আছে, আমি নাম বলতেছি না, বাট আছে। ওকে, আর লাস্টের দিকের যে ডিসকাশনটা, আমি আসলে সূচক নিয়ে জাস্ট 1 মিনিট সময় দিয়ে আমি যে একটা শেয়ার দেখাবো। সূচকের ব্যাপারে আসলে সূচক একটু বেড়েছিল, আবারও কমেছে। এখানে একটা স্ট্রং সাপোর্ট জোনে আছে, 56,600 বা 5610, এরকম। এইটা একটা স্ট্রং সাপোর্ট জোন, কারণ এখান থেকে দেখেন, এটার টপ, এটার বটম, এটার বটম, এটা বটম, এখানে 3 বটম ক্রিয়েট করেছে, এবং তার আগেও দু একটা সাপোর্ট এখানে আছে। তো সব মিলে এই যে এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে,
এখানে একটা সাপোর্ট আছে। তো সব মিলেই মার্কেট একটা স্ট্রং সাপোর্ট জোনে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে মার্কেটে আস্থার সংকট। আমি যেটা ফিল করতেছি, যতটা না ফান্ড ক্রাইসিস, তার থেকে বেশি মার্কেটে আস্থার সংকট আছে। নতুন ম্যানেজমেন্ট, নতুন লাইক বিএসসিসি চেয়ারম্যান বা ডিএসসি চেয়ারম্যান, নতুন পার্সন দায়িত্ব নিয়েছে। এখনো ইনভেস্টরদের সাথে অথবা মার্কেট মেকারদের সাথে তাদের বোঝাপড়াটা ক্লিয়ার এখনো হয়নি। এই কারণে মার্কেট একটু একটা নির্দিষ্ট রেঞ্জে সাইড হইতে মুভ করতেছে। যখন এই নতুন সবকিছুর সাথে মার্কেট মেকার কথাটা মনে রাখবেন, মার্কেট মেকার না থাকলে মার্কেটের শেয়ার প্রাইস কখনো বাড়ে না। মার্কেট মেকার ইনস্টিটিউশন হতে পারে, মার্কেট মেকার ইন্ডিভিজুয়াল হতে পারে, অন্য কোনো ফর্ম অফ ইনভেস্টর হতে পারে। মার্কেট মেকার তাদের সাথে এই নতুন নতুন যারা আছে, যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে, তাদের সাথে এখনো বোঝাপড়াটা ক্লিয়ার হয়নি। তো আমার মনে হয় যে এই বোঝাপড়াটা ক্লিয়ার হয়ে গেলে, যেমন আজকে মিটিং ছিল সবগুলো স্টেক হোল্ডারদের, বিগ বিগ স্টেক হোল্ডারদের সাথে, আগামীকাল মিটিং আছে। তো এই নতুন দায়িত্বপ্রাপ্তদের সাথে যদি মার্কেট মেকারদের বোঝাপড়া হয়ে যায়, তখন আসলে মার্কেট কিছুটা পজিটিভ ট্রেন্ডে যাবে। ওকে, সেই পর্যন্ত আমরা ওয়েট করি, ধৈর্য ধরি। যেহেতু মার্কেটে আমরা আসি, থাকতে হবে। আর যেটা বললাম, এটা উড়ে যাবে না মার্কেট। মার্কেট জিরো হয়ে যাবে না, বা মার্কেট শেষ হয়ে যাবে না। মার্কেট থাকবে, বাড়বে কমবে। এর আগের দিন আমি ইন্ডেক্স দেখাচ্ছিলাম, ইন্ডেক্স কমে অনেক নিচে পড়তে পারে, 3500। অল্প সময়ের ভিতরে সেটা 7400-তে চলে গেছে, ডাবল হয়ে গেছে। হতে পারে, আবারও হতে পারে। আর আমি যেটা গতদিন বলছিলাম যে এই মার্কেটের শেয়ারের যে ফান্ডামেন্টাল আছে এবং শেয়ারের প্রাইস যে অবস্থায় আছে, এই অবস্থাতেই যদি মার্কেট যদি জাস্ট তার নর্মাল বিহেভ করে, এবং এই ফান্ডামেন্টাল অনুসারেও যদি শেয়ারের প্রাইস ফেয়ার প্রাইসে আসে, মার্কেটের ইন্ডেক্স 12,000 যাওয়ার ক্ষমতা রাখে। ওকে, আমরা যে একটা স্টক, পোটেনশিয়াল স্টক নিয়ে কথা বলি, যেগুলো নিয়ে আসলে আগামী দিনে সম্ভাবনাময় আমার কাছে মনে হচ্ছে। বাট অবশ্যই আহ কোনো শেয়ার কেনার আগে নিজে অ্যাসেস করবেন, অ্যানালাইসিস করবেন। নিজে বুঝে কনফিডেন্ট হলে তারপরেই বাই করবেন। আমি জাস্ট আমার মতামত শেয়ার করতেছি মাত্র মাত্র এটা কোনো বাই সেল ইন্ডিকেশন না। এই ফল মার্কেটেও শেয়ারটা আসলে একটা আপ ট্রেন্ড ধরে রেখেছে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এই শেয়ারটা কিছুদিন আগে থেকে জাস্ট ট্রিপল বটম, 1 2 3 ট্রিপল বটম ক্রিয়েট করে আপ ট্রেন্ডে গিয়েছে, এবং এখানে একটা মোটামুটি হাই ছিল। কিছুটা কারেকশন হয়ে গেছে বিকজ খারাপ মার্কেট এবং ভলিউম ভালো। এদিকে দেখেন ভলিউম নাই, বলতে গেলে ভলিউম নাই। এদিকেও ভলিউম নাই। এখানে ভলিউম ছিল, প্রাইস বেড়েছে 215, 278। সো শেয়ারটা এখন ভলিউম পাচ্ছে কিছুদিন থেকে ভালো ভলিউমে আছে। এখানে ভালো ভলিউম ছিল, সো আমার মনে হচ্ছে যে শেয়ারটা কিনে রাখলে শর্ট টার্মে একটা গেইন পাওয়া যেতে পারে। আর ইন্স্যুরেন্স সেক্টরের অন্যান্য শেয়ার, যেমন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেই শেয়ারগুলো বেড়েছে, দ্বিগুণ হয়ে গেছে। এবং এটা তার ধারাবাহিকতায় আছে। যদি সেক্টর সাপোর্ট দেয়, মার্কেট সাপোর্ট দেয়, এটাও হতে পারে। অ্যাপেক্স ফুড ফুড অয়েল, এই শেয়ারটা আজকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, আমি নিউজে দেখলাম। এবং 35% ক্যাশ এবং 10% স্টক দিয়েছে। সবচেয়ে ইমপ্রেসিভ যে ব্যাপারটা, এই শেয়ারটা আসলে আহ, যেটা দেখলাম, সেটা হচ্ছে যে এনারা অ্যাসেট রিভ্যালুয়েশন করে শেয়ার প্রতি এনএভি, আগে যেখানে 217 টাকা 85 পয়সা ছিল, সেটা বেড়ে 474 টাকা, মানে ডাবলেরও বেশি। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে 474 টাকা 37 পয়সা। আগের অর্থ বছরে যা ছিল 217 টাকা। এটা একটা বিগ চেঞ্জ কোম্পানির। ইপিএস ভালো আছে, 12 টাকা 86 পয়সা, এবং লো পেইড আপ কোম্পানি। এটা আগামী দিন, আগামীকাল হচ্ছে প্রাইস লিমিট থাকবে না।
একটা সম্ভাবনা আছে কিছুটা প্রাইস বাড়ার। তো দেখেন এই ফল মার্কেটেও বা এই ডাউন মার্কেটেও শেয়ারটা কিন্তু তার প্রাইস ধরে রেখেছে, শেয়ারটার প্রাইস কিন্তু ফল করেনি। অনেকদিন একটা রেঞ্জে প্রাইস, একটা নির্দিষ্ট লেভেলের প্রাইস ধরে রেখেছে। সো এটা একটা ব্যাপার যে দেখতে পারেন। সালভো কেমিক্যাল আজকে দেখলাম খারাপ মার্কেটও শেয়ারটা মানে শেষ পর্যন্ত মানে লাইক মুভ করছে আর কি। একটা ডাউন ট্রেন্ড ছিল, 54 টাকাতে ছিল, 54 টাকা থেকে 26 টাকা, মানে অর্ধেক হয়ে গেছে শেয়ারের প্রাইস। না, 64 টাকা ছিল, 64 টাকা থেকে কমে 26 টাকা, এবং সেখান থেকে শেয়ারটার প্রাইস আজকে ঘুরে দাঁড়িয়েছে। তো একটু দেখাশোনা করে, মোটামুটি দেখাশোনা করে যদি দেখেন যে মার্কেট এটা পজিটিভ ট্রেন্ডে যাচ্ছে, সো এখান থেকে একটা শর্ট টাইম গেইন হতে পারে। হুট করে যেহেতু 29 টাকা আছে, এটা 35-40 টাকা হুট করে চলে যেতে পারে। তো এখানে একটা শর্ট টাইম গেইন করার সুযোগ আছে। আর ব্যাংক সেক্টর নিয়ে একটু কথা বলবো। রিসেন্টলি ইসলামী ব্যাংক নিয়ে অনেক বড় একটা গেম হয়ে গেল। প্রাইস অলমোস্ট ডাবল, 32 টাকা ছিল সেটা 71 টাকা পর্যন্ত উঠেছে খুবই শর্ট টাইমের ভিতরে। 7 আগস্ট আর হচ্ছে যে এটা 29শে সেপ্টেম্বর, সো 1 মাসের মধ্যে, 1 থেকে 1.5 মাসের মধ্যে শেয়ারটার প্রাইস ডাবল হয়ে গেছে। তো আমি বলবো আসলে ব্যাংক সেক্টরের বেশিরভাগ শেয়ার এরকম গেম হবে। একটা দুইটা করে শুরু হচ্ছে, ইসলামী ব্যাংক হয়ে গেল, এরপরে সোশ্যালিস্ট এসআইবিএল এর কিছুটা মুভ শুরু শুরু হয়েছিল আর কি। এসআইবিএল ও ওরকম একটা গেমের দিকে যাচ্ছিল, কিন্তু আজকে একটু কারেকশন হচ্ছে। সো এটাও লাইক মার্কেট যেহেতু ব্যাংকের শেয়ারের টার্নওভার অনেক বেশি, এটাও হতে পারে। ফার্স্ট সিকিউরিটিও দেখলাম যে আহ বাড়ার একটা বাড়ার একটা ইয়েতে এসেছিল আর কি। ভলিউম পাচ্ছে, প্রাইস বাড়তেছে, কিন্তু আজকে মার্কেট খারাপ থাকার কারণে একটু কারেকশন হচ্ছে। তো আমি বলবো যে ব্যাংক সেক্টরে যে ব্যাংকগুলো অলরেডি বেড়ে গেছে, ফার্স্ট সিকিউরিটি বলেন, ইসলামী বলেন, অথবা সোশ্যাল ইনভেস্ট ইসলামী ব্যাংক বলেন, এইগুলো অলরেডি বেড়ে গেছে। মিডল্যান্ড মিডল্যান্ড ব্যাংকটাও মোটামুটি ডাবল হয়ে গেছে অলরেডি। এটা কিছুদিন আগে 11 টাকা ছিল, এখন সেটা 28 টাকা, তার মানে ডাবলের বেশি হয়ে গেছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে ব্যাংক সেক্টর আসলে এরকম একটা দুইটা করে ব্যাংক ধরবে, এরকম ডাবল হবে। নেক্সট কোনটা আমি বলতে পারবো না, আপনাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। কিন্তু ব্যাংক সেক্টরে যে ব্যাংকগুলো আছে, সবগুলো ব্যাংকের প্রাইস 20 টাকা পার হওয়ার সম্ভাবনা আছে। বিকজ তাদের আহ ফান্ডামেন্টাল, তাদের অ্যাসেট ভ্যালু, তাদের ইপিএস এর আগে আমি দেখাচ্ছিলাম। সো তাদের ন্যাভ, ইপিএস এর কারণেই ব্যাংকগুলোর শেয়ার প্রাইস বাড়বে। আজকে একটু কারেকশন ছিল আর কি। তো আপনারা দেখে শুনে বিজনেস করেন, মার্কেট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। মার্কেট হলে ম্যাচুয়েট, একটা জিনিস কথা ম্যাচুরিটি, এখানে বিজনেস করতে গেলে ম্যাচুরিটি আসতে হবে এবং টেকনিক স্ট্র্যাটেজি জানতে হবে। শেয়ারের প্রাইস 100 টাকা উঠে 10 টাকা পর্যন্ত আসলে সেই শেয়ার আবার 100 টাকায় যাবে। সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, এভারেজ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে লাইক কোন কোন প্রাইসে শেয়ার কিনবো সেটা আইডেন্টিফাই করা শিখতে হবে। তো সবকিছু মিলেই এখানে আপনাকে শিখতে হবে। আর আমি একটা জিনিস শো করতে চাই, আমি কিছুদিন থেকে ইন্টারন্যাশনাল মার্কেট স্টাডি করতেছি। দেখেন আমার এখানে $35 লাভে আছে। আমি জাস্ট এখানে $1000 একটা ইনভেস্টমেন্ট করেছি আর কি। যাক, আমি এটা নিয়ে স্টাডি করতেছি এবং এবং আগামীতে আপনাদেরকে আরো ডিটেল জানাবো। আমি একটু লাইক বিষয়টা নিয়ে রেডি হয়ে নেই। আর সে পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। যদি আমার ভিডিও দেখে শুনে উপকার হয়, ভালো লাগে, বন্ধুদেরকে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিও দেখে কোনো ডিসিশন নেবেন না, নিজে অ্যাসেস করে অ্যানালাইসিস করে তারপরে কোনো শেয়ার কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো থাকবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে এবং মার্কেটের সাথে থাকতে হবে। থ্যাংক ইউ।